স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এই মুহূর্তে যুদ্ধ জমে উঠেছে, এটাই বোধহয় সবচেয়ে বড় হেডলাইন হওয়া উচিত। ইসরায়েল এবং ইরানের এই মুহূর্তে যে যুদ্ধ আমরা দেখছি, বা ইসরায়েল এতদিন ধরে আমরা দেখছিলাম ইসরায়েল বলে বলে মারছে, বলে বলে ইরানের যে ইনস্টলেশনগুলো, আবারও বলছি ইনস্টলেশনগুলো, অর্থাৎ খুব নির্দিষ্টভাবে যে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো, সেই স্ট্র্যাটেজিক লোকেশনগুলো ধ্বংস করছে। সাধারণ মানুষকে না মেরে ঠিক কী করা যায়, কিভাবে যুদ্ধ করা যায়, সেটা ভারত এবং ইসরায়েল বোধহয় আধুনিক বিশ্বে দেখিয়ে দিচ্ছে। কিন্তু তারপর এখন যে ঘটনাগুলো ঘটছে, এখন যে ধরনের ডেভেলপমেন্টগুলো আমাদের কাছে আসছে, তাতে ভয় হচ্ছে। কেন ভয় হচ্ছে? ইরান এবার বলে বলে ইসরায়েলকে মারছে, ফেলে মারা যাকে বলে, এবং ইসরায়েলকে মারছে মানে আমি বোঝাতে চাইছি ইসরায়েলের হসপিটাল, ইসরায়েলের রাস্তায় বাচ্চাদেরকে, ইসরায়েলের বয়স্কদেরকে, ইসরায়েলের স্কুলগুলোতে ইরান আঘাত করছে। ইসরায়েলের আয়রন ডোম অদ্ভুতভাবে, আশ্চর্যজনকভাবে হঠাৎ কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। আমি জানি না এর পেছনে কোনো স্ট্র্যাটেজি আছে, না এর পেছনেও কোনো পলিটিক্স আছে, না সত্যিই ইসরায়েলের আয়রন ডোম এখন অচল। সময় এসেছে S-400 রাশিয়া থেকে কেনার। যেভাবে ভারত নিজের সুদর্শন চক্র দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছিল, ঠিক সেভাবেই এবার বোধহয় প্রয়োজন আছে ইসরায়েলের নিজের আয়রন ডোমকে, যেটা এতদিন ধরে বলা হতো সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী, সেইটাকে নতুন করে আপগ্রেড করা। আমি যে ছবিগুলো এই মুহূর্তে দেখছি, এবং এই মুহূর্তে যে ছবিগুলো আমার কাছে আসছে, আমি ফুল ফ্রেমে সেই ছবিগুলো দেখাবো। প্রথম ছবি যেটা, হাসপাতালে ইসরায়েল যেভাবে গাজাতে বা প্যালেস্তাইনে যেভাবে আঘাত করেছে বলে মনে করা হয়েছিল, যে অভিযোগগুলো করা হয়েছিল, এবার ইসরায়েলে সেই আঘাতগুলো করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাচ্ছি, যেভাবে হাসপাতালে আঘাত করা হচ্ছে, নির্দিষ্টভাবে ইসরায়েলের হাসপাতালগুলোতে যেভাবে আঘাত করা হচ্ছে, সেটা অত্যন্ত ভয়াবহ ছবি। সেই ছবিগুলো এই মুহূর্তে দেখাচ্ছি আমি। ইরান বেছে বেছে হাসপাতালে আঘাত করছে, ইরান বেছে বেছে সেনা হাসপাতালগুলোতে আঘাত করছে, ইরান বেছে বেছে সেই সমস্ত জায়গাতে আঘাত করছে যেখানে ঘন বসতিপূর্ণ এলাকা, অর্থাৎ ইসরায়েলের বা তেল আভিভের, জেরুজালেমের মানুষজনকে, সাধারণ ইসরায়েলিদের বা ইহুদিদেরকে মারতে চায় ইরান, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। হাসপাতালের পাশাপাশি আরেকটা ছবি এই মুহূর্তে দেখাবো। হাসপাতাল, তার পাশাপাশি স্কুল, যে জায়গাগুলো সাধারণত বলা হয় যুদ্ধে যে জায়গাগুলোকে এড়িয়ে চলতে। স্কুলে হামলা চালাচ্ছে ইরানিরা, ইরান হামলা চালাচ্ছে ইসরায়েলের স্কুলে। এর থেকে নক্কারজনক কিছু হতে পারে না। এবং আমি জানি না লিবারাল ডেমোক্র্যাটস, আমি জানি না সিউডো সেকুলার ইন্টেলেকচুয়াল ফ্রডস, তারা এত হিরণ্ময় নীরবতা পালন করছে কেন? মজা লাগছে বলে? ইসরায়েলের স্কুলগুলোতে এই ধরনের অ্যাট্যাক হচ্ছে, এটা কি মজা? এটা কি মজা দেখছে এই মুহূর্তে সারা বিশ্বের সেই সমস্ত মানুষজন যারা গাজা নিয়ে, প্যালেস্টাইন নিয়ে, সিরিয়া নিয়ে, নিকারাগুয়া নিয়ে বিভিন্ন প্রতিবাদ মিছিল করে? ইসরায়েলের জন্য প্রতিবাদ মিছিল কোথায়? ইসরায়েলিরা কি মানুষ নয়? ইহুদিরা কি মানুষ নয়? স্কুলে, ভালো করে দেখুন, স্কুলে হামলার ছবি। আমি আবার আপনাদেরকে ফুল ফ্রেমে স্কুল এবং হাসপাতাল দুটো ছবি উইথ নেটস একদম শব্দসহ শোনানোর জন্য বলবো। দেখুন, শুনুন। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন,
ময়ূক খুব স্পেসিফিক্যালি এই প্রশ্নটা আপনাদের সামনে করছে, ফুল ফ্রেমে ময়ূকের প্রশ্ন, এবং সেখান থেকে সবচেয়ে বড় বিতর্কের জন্ম হওয়া উচিত। গাজায় বা প্যালেস্তাইনে করলে সেটা অন্যায়, আর ইসরায়েলে সেই ঘটনাটা ঘটলে সেটা ন্যায়। মানে ইসরায়েলের বাচ্চাদেরকে মারা যায়, প্যালেস্তাইনের বাচ্চাদেরকে মারলে একই হয়ে গেল রব তোলা যায়। মানে ইসরায়েলের বাচ্চারা মরলে, ইসরায়েলের হাসপাতালগুলোতে অসুস্থ মানুষজনকে আঘাত করলে সেটা জায়েজ। এটাই কি বর্তমানে সিউডো সেকুলার, মুক্তমনা, লিবারেলস, বামপন্থী তাদের ডিকশনারিতে এটাই কি লেখা আছে? যদি এটা লেখা থাকে, সেই ডিকশনারিটা ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসেছে এবার। সেই ডিকশনারিটা একচোখা সেই ডিকশনারি ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসেছে, সেই অভিধান বদলানোর সময় এসেছে। কারণ যে ছবি এই মুহূর্তে দেখছি, তারপরে ইসরায়েল যদি পরমাণু বোমাও যদি আঘাত করে, তার জন্য একটা যুক্তি বোধহয় ইসরায়েলের কাছে থাকবে। ইসরায়েল বারবার প্রথম দিন থেকে বলে এসেছে, আমরা কোনো ধরনের কোনো শিশুদের হত্যা করছি না ইরানে, আমরা কোনো ধরনের কোনো বাচ্চাদের, কোনো মহিলাদের, কোনো সাধারণ মানুষকে ইরানের হত্যা করতে চাইছি না। কোনো ধরনের প্রিসিশন স্ট্রাইক, সেই প্রিসিশন স্ট্রাইকগুলো কোনো অন্য মানুষের ক্ষেত্রে হয়নি। আর ইরান তার বদলে কি করছে? আমি খুব নির্দিষ্টভাবে যারা রয়েছেন এখানে তাদের সাথে আলাপ করাবো, কিন্তু তার পাশাপাশি আরেকটা ছবি আমি দেখাবো। এটা হচ্ছে সোরোকা চাইল্ড হাসপাতাল। এটা নিয়ে কি হিরণ্ময় নীরবতা দেখুন। সোরোকা চিলড্রেন হসপিটাল এটাকে বলা হচ্ছে। এই ছবিটা আমি ফুল ফ্রেমে দেখাবো। সোরোকা হাসপাতালে যেভাবে রকেট লঞ্চ করেছে ইরান, এখানে আবারও বলছি, অসুস্থ ইহুদি শিশুরা, অসুস্থ ইসরায়েলের শিশুরা, মাথায় রাখুন ইসরায়েলে শুধুমাত্র ইহুদিরা নয়, ইসরায়েলে বহু আরবও থাকে, ইসরায়েলে বহু হিন্দু, বহু খ্রিস্টান, বহু অন্য দেশের মানুষজনও থাকেন, ইসরায়েলে বহু ভারতীয়রাও হয়তো এই মুহূর্তে রয়েছেন। তাদের মধ্যে থেকে বেশিরভাগকেই তারা হয়তো চলে এসেছেন, কিন্তু কিছু মানুষ নিশ্চয়ই রয়েছেন। সেই সমস্ত মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছে ইরান এখানে। কিন্তু ইরান কিন্তু ভয়ঙ্করভাবে খেলছে এবার। পাল্টা মারা নয়, ফেলে মারা ইরান বোধহয় এই মুহূর্তে করছে, এবং এটাই বোধহয় সবচেয়ে বড় একটা অশনি সংকেত তৈরি হচ্ছে। কাল হচ্ছে কি ইসরায়েলের জন্য? কাল হচ্ছে ইরানকে খুব হালকাভাবে নেওয়াটা কি ইসরায়েলের জন্য কাল হচ্ছে? যে ছবিটা আমি দেখালাম, শিশু হাসপাতালের ছবি, ভয়ঙ্কর সেই ছবিগুলো, এবং সেই ছবি থেকে সবচেয়ে বড় প্রশ্ন আমার সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে এই মুহূর্তে প্রশ্ন, বুদ্ধিজীবীরা যারা শনিবার বারবেলাতে ময়ূকের জবাব চায় বাংলা দেখছেন, তাদের কাছে এই প্রশ্ন, এবং তিনটে প্রশ্ন এই মুহূর্তে, তিনটে প্রশ্ন দিয়ে আমার সাথে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করবো। প্রথম প্রশ্ন এই মুহূর্তে, প্রথম প্রশ্ন ময়ূকের, তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন, এখন মোমবাতি মিছিলগুলো কই? আমি খুঁজছি সেই সমস্ত মোমবাতি জীবীদের, সেই সমস্ত বুদ্ধিজীবী যারা মোমবাতি ব্যবসা বা মোমবাতির বিভিন্ন কারবার করেন, বিভিন্ন সময় মোমবাতি নিয়ে ঘোরেন। ইসরায়েলে যখন শিশুদের মারা হচ্ছে, ইসরায়েলের হাসপাতালে যখন আঘাত করা হচ্ছে, মোমবাতি মিছিল কই? 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে 2 নম্বর প্রশ্ন, ময়ূকের প্রশ্ন, বাংলার প্রশ্ন, ভারতের প্রশ্ন। এখন কলকাতায় প্রতিবাদ মিছিল কই? বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব। বুদ্ধিজীবী তুমি কি আর ইরান ইসরায়েলের কথা ভাবো? এখন এই বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা প্রতিবাদ মিছিল কোথায় করছেন? প্রতিবাদ মিছিলটা কোথায়? এবং তার পাশাপাশি বামেদের এখন কান্না পাচ্ছে না? 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, বামেদের কান্না ভেজা কণ্ঠে প্যালেস্তাইনের মুক্তি সংগ্রাম, আমার সংগ্রাম ইত্যাদি ইত্যাদি। এই প্যালেস্তাইনের জন্য যারা কেঁদে কেটে ভাসিয়ে দেন, তারা এখন ইসরায়েলের বাচ্চারা যখন মারা যাচ্ছে, তখন তাদের জন্য সামান্যতম কোনো সেন্টিমেন্টের জায়গাও কেন নেই? যে ছবিগুলো দেখাবো, সেই ছবিগুলো মর্মান্তিক ছবি। সেই ছবিগুলো হয়তো এই মুহূর্তে অনেকের জন্য খুশির ছবি হবে, আমি জানি অনেকে হয়তো উল্লাস করছেন। ইসরায়েলের বাচ্চাদের মরে যাওয়ার ছবি, ইসরায়েলের মায়েদের, ইসরায়েলের সন্তানদের এভাবে রাস্তায় কচুকাটা হওয়ার ছবি দেখে অনেকে হয়তো উচ্ছ্বাস করছেন, ইরানের জয়ধ্বনি দিচ্ছেন। কিন্তু এই ইরানের জয়ধ্বনি দিয়ে আসলে আপনি একচোখা হয়ে যাচ্ছেন না তো? এই প্রশ্নটা থাকছে। এবং তার থেকেও বড় ভয়ের জায়গা যেটা থাকছে, তা হলো ইসরায়েল বড্ড হালকাভাবে কি ইরানকে নিচ্ছে? আমেরিকা কি এখনো ভাবছে যে ইরান কিছু করতে পারবে না? ইরান এর আগেও অনেক কিছু করেছে। ইরান তলে তলে, ভেতরে কি জিনিস তৈরি করে রেখে দিয়েছে কে জানে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করব। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে দীপ্তাশ্ব যশ রয়েছেন, বিজেপি মুখপাত্র। এই মুহূর্তে ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন, শুভজিৎ নস্কর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন। দুজন অনলাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরী
আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা থাকবেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, কিন্তু তার আগে আরেকটা ছবি দেখাবো। সেই ছবিটি হয়তো আপনাদের মনে হতে পারে এই ছবিটি বীভৎস ছবি, আপনাদের মনে হতে পারে এই ছবিটি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। যারা বলেন, যে দেশ বলে, যে জাতি বলে, সে জাতির জন্য বড্ড বিরক্তিকর, বড্ড অস্বস্তিকর একটি ছবি, ক্লস্ট্রোফোবিক যাকে ইংলিশে বলে, দম বন্ধ করা ছবি। কিন্তু এই ছবিটা প্যালেস্তাইনের ছবি নয়, এই ছবিটা ইজিপ্টের, নিকারাগুয়ার, সিরিয়ার ছবি নয়, এই ছবিটা ইসরায়েলের ছবি, যেখানে ইসরায়েলে বাচ্চাদেরকে দৌড়ে পালাতে হচ্ছে, বাচ্চাদেরকে এই মুহূর্তে বেরিয়ে আসতে হচ্ছে শুধুমাত্র ইরানের এয়ার স্ট্রাইকের জন্য। দেখুন সেই ছবি। এই ছবিটা যদি আপনাকে রাগত না করে, এই ছবিটা যদি আপনাকে আপনার মনের মধ্যে যে কথাগুলো বারবার আপনার প্যালেস্টাইন নিয়ে হয়েছে সেটা যদি ইসরায়েলের জন্য এই ছবিগুলো না স্পষ্ট করে, আপনাকে একচোখা বলতে হবে হয়তো। একটা ছোট্ট প্রতিবেদন, এবং প্রতিবেদনের পর অতিথিদের সাথে ফিরছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল। ইসরায়েলের একের পর এক মিসাইল হামলায় প্রথমে ইরান বিধ্বস্ত হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে ইরানও। বীরশেবার এই হাসপাতালেই চিকিৎসা চলছিল যুদ্ধে জখম ইসরায়েলের সেনা। এখানে প্রায় একটা মিসাইল দুদিন আগে পড়েছে এবং বিল্ডিংটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে যারা থাকতো নাগরিকরা তাদেরকে কিন্তু এখান থেকে বার করে নিয়ে চলে এসছে এবং তারা অন্য জায়গায় চলে গেছে। এবং এই মিসাইলের জন্য কিন্তু আমি আপনাকে যদি ওই দিকটা দেখাই, ওই দিকটা আপনি কিন্তু দেখতে পাবেন কিন্তু পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে পথে নেমে পড়েছিল বাংলার ধান্দাবাজ বুদ্ধিজীবীরা। এখন মার খাচ্ছে ইসরায়েল। কোথায় সেঁধে গিয়েছে সেই বুদ্ধিজীবীরা? নাকি ইসরায়েলের শিশুর মৃত্যুতে মুচকি হেসে বুদ্ধিজীবীরা ভাবছে দেখ কেমন লাগে। কথায় বলে শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। ইসরায়েল বোধহয় সেই ভুলটাই করে ফেলেছে। ইরানকে হালকাভাবে নেওয়ারই খেসারত কি দিতে হচ্ছে নেতানিয়াহুকে? যুদ্ধের আগুন নেভেনি, কিন্তু ইসরায়েলের বেলায় ধান্দাবাজ বুদ্ধিজীবীদের মোমবাতির আগুন কিন্তু নিভে গিয়েছে। রিপাবলিক বাংলা। আমি প্রথমে দীপ্তাশ্ব যশের কাছে যাব। দীপ্তাশ্ব যশ, অনেকগুলো প্রশ্ন এই ছবিগুলো দেখে। এক, এখন মোমবাতি মিছিলগুলো কই? যারা মোমবাতি মিছিল প্যালেস্টাইনের জন্য করে, প্রতিবাদ মিছিল কলকাতা শহরে কই? শান্তি মিছিল কোথায়? যে শান্তি মিছিলে বলা হবে যে ইরান ডিএসকালেট, যেভাবে পাকিস্তানের ক্ষেত্রে বলা হয়েছিল ডিএসকালেট করো, আমরা চাই না যুদ্ধ, চাই না শান্তি চাই, ইত্যাদি ইত্যাদি। ইসরায়েলিরা মারা গেলে সেটা উল্লাসের বিষয়, আর প্যালেস্টাইন বা ইরানের ক্ষেত্রে হলে সেটার জন্য কান্না। कैसे कैसे चलेगा? দেখো, তুমি যাদের কথা বলছো তারা তো এখন ফটোশপ বিশেষজ্ঞ হয়ে গেছেন। তারা ফটোশপ করতে ব্যস্ত থাকেন, এমনকি দলীয় মুখপত্রও তারা ফটোশপ করা ছবি দেন। কাজে তাদের নিয়ে আলোচনা করাটা শুধু তাদেরকে প্রাসঙ্গিকতার কোনো কিছু নেই, বজায় নেই তাদের আর। এবং এদের এই যে হিপোক্রেসি, আজকে এই যে ধরো কমিউনিস্ট পার্টি তারা কথায় কথায় চিঠি লিখে ফেলছে, সে কেশব রাজু মারা যান থেকে আর ইরান ইসরায়েল যুদ্ধ, কথায় কথায় তারা চিঠি লিখে ফেলছে। যাদের নিজেদের এখানে, তাদের নিজেদের এলাকায় তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই, তারা সেখানে শূন্য হয়ে গেছে। কাজে তাদেরকে নিয়ে কি আলোচনা করবো? দেখো, ভারতবর্ষ একটা কথা বারে বারেই বলেছে এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে,
যে এখন পৃথিবীতে যুদ্ধের সময় নয়, এখন পৃথিবীতে শান্তির সময়। পৃথিবী এখন যুদ্ধ চায় না। আজকে দেখো ময়ূক, এই যে ইরান এবং ইসরায়েল এই দুটোর সঙ্গে যে যুদ্ধ চলছে, আজকে দুটো পোর্ট দুটো দেশে, হাইফা পোর্ট এবং ছাবাহার পোর্ট, দুটো পোর্টই কিন্তু পৃথিবীর অর্থনৈতিক মানচিত্রে খুব গুরুত্বপূর্ণ দুটি পোর্ট। এবং এখানে যদি বারবার এই ধরনের অশান্তি তৈরি হয়, সেক্ষেত্রে যে সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক গতিশীলতা সেটা কিন্তু ধাক্কা খাবে। আজকে ট্রেড অফ হরমুজ, সেটা ইরান আজকে দেখলাম একটা হুমকি দিয়েছে যে তারা ট্রেড অফ হরমুজকে ব্লক করে দেবে। বা এই এতে ধরো INSTC, যেটা দিয়ে আমাদের রাশিয়া থেকে আমরা তেল আনি, সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক গতিশীলতা একটা ধাক্কা খাবে এবং অর্থনৈতিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। তো কাজেই এখানে এই সময় অবশ্যই যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু সেই শান্তিটা কিসের বিনিময়ে? শান্তিটা তো শ্মশানের শান্তি হতে পারে না, যে কেউ এসে পহেলগামে নাম জিজ্ঞেস করে, ধর্ম জিজ্ঞেস করে, মাথার সিঁদুর দেখে গুলি মেরে চলে যাবে, আর তারপরে আমি বলবো অহিংসা পরম ধর্ম, কিন্তু তার পরের লাইনটা বলবো না যে ধর্ম হিংসা তথই বচো। সেটা তো হতে পারে না। আজকে আমাদের এখানে সেলফ ডিফেন্সের অধিকার সবার আছে। আমরা দেখেছি এর আগে ইসরায়েলে কিভাবে হামাস জঙ্গিরা ঢুকে তারা কিভাবে আক্রমণ করেছে, বাচ্চাদেরকে কিভাবে খুন করা হয়েছে, গর্ভবতী মাকে কিভাবে খুন করা হয়েছে, ইসরায়েলের মহিলাদের তুলে নিয়ে গিয়ে কিভাবে হোস্টেজ করে রাখা হয়েছে, এবং আজও সমস্ত হোস্টেজ ছাড়া পায়নি। তখন এই বামেদের, এই প্রগতিশীলদের তখন কোথাও দেখা যায়নি, তারা তখন চুপ করে বসেছিলেন। আজকে তারা ফটোশপ করা ছবি দিয়ে উল্লাস করছেন, কিন্তু দুর্ভাগ্য জ্যোতি বসু প্রাইমারিতে ইংলিশটা তুলে দিয়েছিলেন, ফলে ওরা ইংরেজি বানানটা ঠিক করে লিখতে পারেন না। ওটার জন্য ওরা আজকে জ্যোতি বসুর উপরে রাগ করছে যে জ্যোতি বসু প্রাইমারিতে ইংরেজিটা তুলে না দিলে ওরা বানানটা ঠিক করে লিখতে পারতো, প্রাইমারিতে ছিল না বলে লিখতে পারলো না। না, এটা ব্যক্তিগত আক্রমণ। কি, জ্যোতি বসু প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়েছিলেন, এটা তো সঠিক, এবং তার ফলেই ওদের ইংরেজিটা দুর্বল হয়ে গেছে। তো আর সব থেকে বড় কথা যে ওনারা এটা ভুলে গেছেন যে গণশক্তি ভবন আর মোসাদ বা এগুলো এক নয়। গণশক্তি ভবনের বাইরে বড় বড় করে লিখে রাখতে হয় গণশক্তি ভবন, কিন্তু মোসাদ বা তাদের ওইভাবে প্রচারের দরকার পড়ে না। এত সহজে ওড়ে না। সেটা বাস স্ট্যান্ডে গিয়ে ইয়ে করতে নেই। এবং দেখো যুদ্ধের গতি প্রকৃতি একটা জিনিস দেখলে খুব বোঝা যায়, যে আজকে দেখো ইসরায়েলের কোনো টপ জেনারেল, কোনো টপ অফিসিয়াল, তারা কি কেউ মারা গেছেন? এখনো মারা যাননি। কিন্তু ইরানের মোটামুটি ডজন খানেক। আমার ঠিক এই জায়গাতেই প্রশ্ন, মানে ইরানের টপ মিলিটারি জেনারেল বা ইন্টেলিজেন্সের চিফ বা একদম সামরিক কর্তাদের একদম মাথা যারা, বা ইসরায়েলের চোখে যারা একদম টপ সন্ত্রাসবাদী ইরানের, তারা প্রত্যেকে নিকেশ হয়েছে। কিন্তু উল্টো দিকে ইসরায়েলের বাচ্চাদেরকে কেন টার্গেট করা হচ্ছে? যারা প্যালেস্টাইনের গাজার বাচ্চাদের নিয়ে বলে ইসরায়েলের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো কি দোষ করেছে? না, দেখো হাসপাতালে টার্গেট করছে, সেই ছবি আমি দেখাচ্ছি। না, ইসরায়েলের টার্গেট অ্যাটাকটা অনেক স্পেসিফিক, এবং অনেক স্পেসিফিক টার্গেটে তারা হিট করছে, যে ওরা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিটাকে হিট করতে চায়, এবং যাতে ইরান ভবিষ্যতে কোনো রকম নিউক্লিয়ার উইপন ডেভেলপ না করতে পারে, কারণ ইসরায়েল মনে করে যে সেটা তাদের ভবিষ্যতের অস্তিত্বের জন্য সংকট। উল্টো দিকে ইরানের যেটা চলছে সেটা হচ্ছে ওই অনেকটা তৃণমূলের পঞ্চায়েত ভোটের মতো, যে যেখানে পারছি যেমন পারছি একটা করে বোমা মেরে দিচ্ছি। এইটা হচ্ছে তফাৎ। তো এইখানে মানে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা তো আরও আগামী দুদিনে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যেটা ভারতবর্ষের অবস্থান, যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি কখনোই আমাদের নিজেদের রক্তের বিনিময়ে নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকে বলেন যুদ্ধটা বা প্রতিঘাতটা প্রয়োজন হয়। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক, ভারতের কথা দিয়ে দীপ্তাশ্ব যশ শেষ করছিল। ভারতের ক্ষেত্রে মানে আমার এবার একটু, মানে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আবারও বলছি, এটার সাথে আমার প্রফেশনাল যে পার্ট তার কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি ময়ূখ এই কৌতূহলটা আমার, যে ভারতের তো এখন শিরে সংক্রান্তির মতন অবস্থা। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প মানে কার্যত আসিফ মুনিরকে যেভাবে লাঞ্চ টাঞ্চ খাওয়ালো, তাতে তো মনে হচ্ছে পাকিস্তানে পেহেলগাঁও এটাকে এরপরে শুধু চিয়ার্স করাটা বাকি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। না, ডোনাল্ড ট্রাম্প এখন যে কাজটা করছে, বা ইরান বা ইসরায়েল, আমরা কোথায় যাব? আমাদের কি অবস্থা এখন, এটা যদি একটু বলেন। দেখো, ভারতের খোয়ানোর কিছু নেই। আমাদের গ্রামের দিকে যারা আমাদের লেবার কাজ করতে আসে না, তাদেরও সকালবেলা কাজ করতে পাঠানোর আগে আমরা ভরপেট খাইয়েই কাজে পাঠাই। আচ্ছা, এবার তার মানে কোনো একটা কাজে পাঠানো হবে হয়তো। ভারতের স্ট্যান্ডটা ক্লিয়ার। ভারতের মূলত ব্যবসায়িক বন্ধু ইরান, কিন্তু পলিটিক্যাল বন্ধু, সামরিক বন্ধুটা কিন্তু অনেক বছর ধরেই ইসরায়েল।
ফলে ভারতের এখানে ধরো ইরানের আজকে রিজেম চেঞ্জ হলো, আমার যতদূর মনে হয় এই যুদ্ধটার একটা বড় টার্গেট হচ্ছে আয়াতুল্লাহ আল খামিনের যে রেজিমটা আছে কনসোলিডেটেড, যেটার ভিতরে ওখানে একটা সাংঘাতিক গণবিদ্রোহ আছে। ঠিক যেমনভাবে তুমি সাদ্দাম হোসেন, শাহ ফাইজাল, মোহাম্মদ মুরসি থেকে মোহাম্মদ গাদ্দাফি, এই যে নামগুলো বলছি, এদের রেজিমটা যেমন পাল্টানোর পরে জনগণের উল্লাস পেটে পড়েছিল, এগুলো তো প্রত্যেকটাই আমেরিকার মদতেই হয়েছিল। মানুষের যে কষ্ট, মানুষের যে একটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে চিরাচাপটা অবস্থা, সেখানে এই রেজিমটা চেঞ্জ হবে, যার ফলে ভারতের তেলের জন্য যে একটা টাইপাটা দিয়ে কিংবা ওই যে আমাদের চাবাহ যে বন্দরটা হয়েছে পাকিস্তানকে বাইপাস করে, তাতে কোনো প্রবলেম হবে না। বরং যেটা আমি তোমাকে বলি যে ইরান সম্পর্কে আমাদের দেশের বামপন্থীরা বা তথাকথিত ইংরেজি কম পড়তে পারা, বিদেশ নীতি কম জানা, ভুলভাল করে রাজপথে হঠাৎ করে নেমে যাওয়া ভোটের স্বার্থে, তাদের অ্যাসপেক্ট ছেড়ে দাও। ইরান কিন্তু 40 থেকে 45 বছর ধরে একটা বিচ্ছিন্নতাবাদী মুসলিম ব্রাদারহুডের প্রশ্নে কনসোলিডেটেড, বিচ্ছিন্নতাবাদীদের একত্রিত করার বা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার একটা আখড়ায় পরিণত হয়েছে। তার কিছু লিমিটেশন ছিল, সে শিয়ার রাষ্ট্র, সুন্নি ম্যাক্সিমাম সুন্নি মুসলিম কান্ট্রিগুলো তার কাছে আসেনি। না হলে ইরান তো সৌদি আরবের কোনো সাহায্য এখন কি পাচ্ছে? তুমি আবারও বোঝো, এই ব্রাদারহুডের প্রশ্নে সৌদি আরবকে ধরছো কেন? এই মুসলিম ব্রাদারহুডের প্রশ্নে প্যালেস্টাইনি হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের আল বাদার, এদের নিয়ে যে একটা বড় ধরনের কনসোলিডেটেড ব্রাদারহুডের চ্যানেল গঠন করেছে, যেখানে বাধ্যতামূলক হওয়ার জন্য পাকিস্তান প্রকাশ্যে নাম লেখাতে পারেনি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, পাকিস্তান সরকারের পরোক্ষ মদতও এখানে আছে, আর্থিক, বাংলাদেশেরও আছে। এই জায়গাটা কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কিন্তু চোখ এড়ায়নি। দ্বিতীয়, যে মধ্যপ্রাচ্য ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে মাঝখানের দেশ, তার আশেপাশের কনফিগারেশনগুলো, ডেমোগ্রাফিগুলো দেখো। এখানে এই সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন মিলে একটা এক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছে, যে এক্সিস অফ রেজিস্ট্যান্স আগামীতে কি ভয়ানক অবস্থা হতে পারে। তোমরা আজকে অনেকেই বলছে, দেখবে অনেক বুদ্ধিজীবীরা বলছে কোথায় ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। আমি বলছি তোমাকে, যে 7টা পরমাণু অস্ত্র কেন্দ্র টার্গেট করেছে ইসরায়েল, সেই পরমাণু অস্ত্রে 400 কেজির উপরে যে ইউরেনিয়াম, যেটা দিয়ে আমার বোধ বলে 10টার উপরে পরমাণু বোম আগামীতে খুব শীঘ্রই ওরা লঞ্চ করতে যেত, যেটা ওই ধরনের অগণতান্ত্রিক একটি রাষ্ট্র, ধর্মভিত্তিক, তাদের কাছে ওই ওয়েপেন্স থাকা মানেই সিরিয়াস থ্রেট ওয়ার্ল্ডের জন্য। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক, যে মধ্যপ্রাচ্যে একটা সাম্যাবস্থা দীর্ঘদিন ধরে আমেরিকাও চাইছিল, তাই দেখবে আমি যখন হাফ প্যান্ট পরে স্কুলে যাই, সেই সময় আমরা শুনেছিলাম 19টি স্থায়ী ঘাঁটি আমেরিকার, 50,000 ফোর্স থাকতো। ফলে পৃথিবীর কন্ট্রোলিং পার্ট ওটা। যখন তখন এই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে, যারা একটাও ডেমোক্রেসি নয়, একটাও নয়, এক্সট্রিম ইসলামিজমকে চাষ করে, তারা যখন তখন তাদের টাকা পয়সা টেকনোলজির দৌলতে ওরা যা তা করতে পারে। ময়ূর, একটা কথা বলি, ভারত বাদ দিলে পৃথিবীর যে কটা পরমাণু অস্ত্রধর দেশ আছে, তারা কারো না কারো প্রতিবেশীর থেকে কাঁচামাল পেয়েছে, কারো না কারো প্রতিবেশীর থেকে টেকনোলজি হায়ার করেছে। ফলে ওখানে এই পরমাণু অস্ত্রের সম্ভার নিয়ে পৃথিবীর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। এটা তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। আর তৃতীয়, তোমরা যেটা বলছো ইরান কেন উল্টো পাল্টা এইসব ফেলছে, এটা লজিক। আজকের আধুনিক ওয়ারফেয়ারে পরিষ্কার E3 মডেল আছে। E3 মডেল কি? একটা ফার্স্ট মডেল কর্পোরেশন, একটা ক্যালিবারেশন, একটা কমিউনিকেশন। ইরান, ইসরায়েল, ভারতের মতন আধুনিক টেকনোলজি দেশগুলো ওই 3টে মডেলের উপরে দাঁড়িয়ে সাধারণ মানুষকে না মেরে টার্গেট গ্রুপ বেছে বেছে খুন করা। ভারত যে প্রত্যাঘাতটা করেছিল, কি করেছিল? জঙ্গি ঘাঁটির স্পেসিফিক জঙ্গিকে মেরেছিল। ইসরায়েল টেকনোলজির জোরে তাই করছে। যে কোনো সভ্য যুদ্ধে বোধহয় এরকমই হয়, কিন্তু বড় মতো না, ইরানে তো কিছুই নেই, নো টেকনোলজি, নো হিউম্যান রাইটস। তারা এই জেনিভা বলে চিৎকার করছে। জেনিভা কনফারেন্সে কালকে ওরা অ্যাপিল করবে 3টে দেশের সামনে। কিন্তু ওরা যে ডেমোক্রেসি নেই না, ইরানে কোথায় ডেমোক্রেসি? ইরানে সেকুলারিজম নেই। আরে সেকুলার ইসলামিক কান্ট্রি। একজন মহিলা হিজাব পরেনি বলে কি দুর্ধর্ষভাবে তুলে নিয়ে তাকে খুন করেছিল, তার ইতিহাস তোমরা টিভি প্রোগ্রাম করেছো। আমার প্রশ্নটা যেটা, ইরানের পরিষ্কার চিত্রে আমি তোমাকে বলি যে এই যে ওদের টেকনোলজির অভাব, হিউম্যান রাইটস না মানা, তার কারণে যে কোনো জায়গায় বোম ফেলে দিচ্ছে। এই চিত্রনাট্যটা ওদের পরমাণু অস্ত্র যেদিন সম্ভার তৈরি হবে না, তখন তারা পৃথিবীর যে কোনো প্রান্তে বেছে বেছে মারবে। তখন বন্ধুরাষ্ট্র ভারত বলে নয়। লাস্ট কথাটা, ওরা ইসরায়েলে হামলার সময় কিন্তু ওরা ওখানে
ইরানের একটি বন্দর হাইফা বন্দর, সেখানেও বোম ফেলেছিল। ওরা জেনে বুঝে ফেলেছিল। ওই হাইফা বন্দরের 70% অংশীদার ভারতের শিল্পপতি আমাদের এখানকার গৌতম আদানি। ফলে ওরা কি মেনেছে কোনো রকম আমি আসছি আচ্ছা ছোট করে। আপনি বললেন না যে ইরান কি সেকুলার নয়, আরে আপনার মনে হয় সেকুলার হলে কখনো বামেরা তার সমর্থন করতো? আমি কর্নেলের কাছে যেতে চাই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। কর্নেল চৌধুরী, মানে আজকে আবারও বলছি, একটা ভয় কাজ করছে, কিন্তু আমার ভয়টা হলো ইসরায়েল বা আমেরিকা কি ইরানকে খুব হালকাভাবে নিয়েছিল প্রথমে? কারণ ইরান এখন যেটা করছে, বাংলাতে বলে যাকে ফেলে মারা, ইসরায়েলকে কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না কেন আয়রন ডোমটা হঠাৎ করে কাজ করছে না, এটার মধ্যে কোনো স্ট্র্যাটেজি আছে কিনা আমি জানি না। আমি বিশ্বাস করতে পছন্দ করব যে আয়রন ডোমটাকে ওরা ইচ্ছা করে বন্ধ করে রেখেছে, যাতে করে সারা বিশ্বকে দেখাতে পারে যে দেখো ইরান এই জিনিস করছে। কিন্তু এটা যদি না হয়, ইসরায়েলের মডেল যদি ফেল করে, সেটা কিন্তু বিশ্ব মানবতার জন্য খুব একটা ভালো ইঙ্গিত নয়, স্পেশালি মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কর্নেল চৌধুরী। ময়ূক একদম সঠিক আপনি বলেছেন। আয়রন ডোম কাজ করছে কি না করছে, আমার মনে হয় নিশ্চিতভাবে কাজ করছে। যেরকম ভাবে ইরান এই গত 7 দিন ধরে যে কোয়ান্টাম অফ মিসাইল ছুটছে, বিশেষ করে হাইপারসনিক মিসাইল, এবং আপনি যেটা দেখালেন খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, এই ছোট ছোট বাচ্চাদের এই যে হসপিটালে, সারনাকাই হসপিটালটা একদম গুড়িয়ে দেওয়া হলো। আইডিএফ হেডকোয়ার্টারকে তাক করেছিল, কিন্তু আমি জানি না কেন ওই হসপিটালের দিকে এই সেজিল একটা মিসাইল, এই সেজিল প্রথমবার এই মিসাইলটা ওরা ট্রাই করলো এবং সেটার আয়রন ডোমকে ভেদ করেছে বলে আমরা জানতে পারছি, এবং সত্যিই করেছে। কারণ আমরা আজকে দেখেছি তেল আভিভে বিভিন্ন জায়গায়, এটাও জানি যে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়েও আমার মনে হয় একটা মিসাইল লেগে ওরা ট্রাই করছে যে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারটা ইসরায়েলের ভেঙে দেওয়া। আমি জানি না এটা ইসরায়েলের আয়রন ডোম কতটা সাকসেসফুল না সাকসেসফুল অ্যালাউ করছে, কিন্তু আমার মনে হয় সময় এসেছে। প্রত্যাঘাত এই যদি চলতে থাকে, যেটা আপনি ময়ূক সঠিকভাবে দেখালেন, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, যদি গাজায় যেদিন মৃত্যুবরণ করেছিল মহিলা এবং শিশু, সেটা যদি অপরাধ হয়, সেটা একইভাবে তার থেকে বেশি অপরাধ আজকে যে ডাইরেক্ট হিট করে ইরান ইসরায়েলে এই ছোট ছোট বাচ্চা অথবা হসপিটালে তাক করে, স্কুলে তাক করে এই মিসাইলগুলো করছে। এটা একটা স্ট্র্যাটেজি যে সাধারণ যে নাগরিক ইসরায়েলের ওপর প্রেশার বিল্ড আপ করুক, যে ইহুদিরা যারা আছে, সাধারণ ইহুদিরা ইসরায়েলের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ওপর প্রেশার বিল্ড আপ করুক, তাতে যাতে পিছিয়ে যায়, এটা হবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে, এবং আমি বলি বারবার, এই কুয়াশা যত সরবে আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে পাবো। এবং ময়ূক আমরা জানি যে এখন তো পাশে পাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, আসিফ মুনিরের সাথে লাঞ্চ করছেন, আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে উনি মানে একটা ওই বাচ্চাদেরকে ছেলে ভোলানোর মতন করে যেভাবে নিয়ে যাওয়া হয়, এটা কি? এটা তো ভারতীয়রা অন্তত এটাকে ভালো চোখে দেখছে না। কর্নেল ময়ূক, নিজে প্রেসিডেন্ট ট্রাম্প বোধহয় একজন বিজনেসম্যান, তো খুব চালাক নিজেকে মনে করে। আমাদের প্রধানমন্ত্রীকে যখন উনি মধ্যাহ্নভোজ করবেন, তাকেও আসতে বলেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী আমরা জানি কি, তো সে আস্তে করে এড়িয়ে চলে গেছে। ওনাকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল একটা মধ্যাহ্ন ভোজে, যেখানে আসিফ মুনির সেলফ ক্রিয়েটেড ফিল্ড মার্শাল তাকে জেহাদি বিরিয়ানি এবং কাবাব খাওয়ার জন্য ডেকেছিল। আমি জেহাদি বিরিয়ানি বলছি, এটা মজার ছলে, এটা সত্যি করে নেবেন না। তো ওই যারা জেহাদি, তাদের জেহাদি বিরিয়ানি বোধহয় খাওয়াবার জন্য ডেকেছিল। তো প্রেসিডেন্ট ট্রাম্প সকালে যেটা বলে, রাত্রিরে তার কথা চেঞ্জ হয়ে যায়। তিনি কি করবেন সময় বলবে। তবে যেরকম ভাবে তার সামরিক বাহিনী মুভমেন্ট হয়েছে, যেরকম ভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার এই ইন্ডিয়ান ওশান এবং এই গালফ, পার্সিয়ান গালফে আশেপাশে ঘুরছে, সমস্ত কাতার, বাহরান, যেখানে যেখানে ইউএস ফোর্সেস আছে, সেখানে নেভাল বেস হোক, মারিনস হোক, এয়ারফোর্স বেস হোক, সেগুলো কিন্তু সমস্ত অ্যাক্টিভ। আমার মনে হয় ফর্দকে যদি ফর্দর ওপর যদি আঘাত করতে হয়, একমাত্র ইউএস করতে পারবে। তার GBU 57 যে 30,000 পাউন্ডার MOP আছে, মেন অর্ডিন্যান্স পেনিট্রেটর বম্ব,
সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কারণ নেই। আমার মনে হয় আমরা শিগগিরই দেখবো ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র। বেশ, আমি শুভজিতের কাছে যাব এবং তারপর আমি দীপাঞ্জনদার কাছে যাব। শুভজিৎ, যদি একবার বোঝার চেষ্টা করি জিও পলিটিক্স বা এই ভূ রাজনীতির ক্ষেত্রে হচ্ছেটা কি, মানে আমাদের যারা ভারতবর্ষে বসে রয়েছি, জেলাগুলোতে বসে রয়েছি, যারা যখন বাংলাদেশের বিষয়টা দেখছিলাম, আমরা সরাসরি বুঝতে পারছিলাম প্রক্সিমিটির জন্য যে বাংলাদেশে কিছু হলে সেটা সরাসরি তার এফেক্ট পশ্চিমবঙ্গে পড়বে। ভারত পাকিস্তানের সময়ও আমরা বুঝতে পারছিলাম যে সরাসরি এফেক্ট ভারতের বিভিন্ন রাজ্যে পড়বে। কিন্তু এখন ইরানটা যেহেতু অনেকটা দূরে এবং ইসরায়েলটাও অনেকটা দূরে, কিন্তু কানেকশনটা আছে। ভারতের আমি অনেক মানুষকে দেখছি যারা রাস্তায় একদম সরাসরি ইরানের জন্য নেমেছেন, আবার অনেক মানুষকে দেখছি যারা সরাসরি বলছেন হ্যাঁ আই লাভ ইসরায়েল। কিন্তু ভারত সরকার খুব ব্যালেন্সড একটা জায়গা রেখেছে। একটু যদি সাম আপ করে দাও আমাদের যারা বিভিন্ন জেলায় জেলায় বসে দেখছেন আমাদেরকে। দেখুন, মানে আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়াতে গিয়ে এই যে নতুন যে রাইজ অফ যে ধরনের বিটস অ্যান্ড পিসেস, মানে লিমিটেড ওয়ার হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে থেকেই, এটাকে আমরা ফ্র্যাগমেন্টেড ওয়ারও বলতে পারি। এবং এই ফ্র্যাগমেন্টেড ওয়ারে যেটা হয়, কারণ আপনি জানবেন যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন প্রথম নিউক্লিয়ার বম্ব পরে, তারপর থেকে কিন্তু একটা ডিসআর্মামেন্টের প্রক্রিয়া শুরু হয় সারা পৃথিবী জুড়ে। এবং সেক্ষেত্রে প্রচুর দেশ তারা যখন নিউক্লিয়ার আর্মামেন্টের ভয়াবহতা বুঝতে পারে যে একটা নিউক্লিয়ার বম্ব কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে, এবং সে রীতিমতো বিশ্বের যে ভৌগোলিক ম্যাপ, সেই ম্যাপকে পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে, তার পরবর্তীকালে আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ শেষ হওয়ার পরে আমরা কিন্তু কোল্ড ওয়ারের মধ্যে চলে গেছিলাম বেশ কিছুদিন, প্রায় 90-এর দশক পর্যন্ত, এবং তারপরে সোভিয়েটের যখন ডিসইন্টিগ্রেশন হলো এবং তার পরবর্তীকালেও। কিন্তু আজকে এই কোল্ড ওয়ার থেকে আবারও কিন্তু বিশ্ব বেরিয়ে এসছে এবং লিমিটেড হট ওয়ার চলছে, যেটাকে আমরা আন্তর্জাতিক রাজনীতির ভাষায় বলি। এটার একটা রাফ যদি বাংলা আপনি ট্রান্সলেশন করেন, এটাকে মানে গরম যুদ্ধ বলা যেতে পারে, কিন্তু যদিও উষ্ণ যুদ্ধ, যদিও হট ওয়ারই বলতে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করছি। এবং এই হট ওয়ারের ক্ষেত্রে যেটা হয় এখানে, এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং প্যালেস্টিন, তার সাথে সাথে লাগাতার ইউক্রেন, রাশিয়া, এবং আপনি দেখবেন বিভিন্ন এরিয়াতে, ওয়ার্ল্ড পলিটিক্সের বিভিন্ন এরিয়াতে, বারিং ফিউ কন্টিনেন্ট, লিমিটেড ইন্ডিয়া পাকিস্তান এখানে চলছে। কিন্তু সমস্যা এখানে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার কিন্তু এখনো ব্রেকআউট হচ্ছে, এবং সেই সম্ভাবনা থেকে অনেকে প্রেডিক্ট করতেই পারে, তার মতো করে ওয়াইল্ড প্রেডিকশন করতেই পারে। কিন্তু বিশ্বযুদ্ধ যদি, এটা আমি বোঝার চেষ্টা করছি, বিশ্বযুদ্ধ যদি লাগে সেটা তো প্রত্যেকটা দেশের ক্ষতি। মানে কোভিডের পরে কেউ অকারণে, মানে যুদ্ধ ভাবটা থাকতেই পারে, কিন্তু যুদ্ধটা লাগবে কেন? মানে ভারতের ক্ষেত্রে অনেকে যুদ্ধে ইনভলভ করে দেওয়ার চেষ্টা করছিল। আমরা এখনো চাই পাকিস্তানকে মানচিত্র থেকে মিটিয়ে দিতে, তার জন্য নিজেদের কেন ক্ষতি করব? আমি আপনাকে হট ওয়ারের একটা সোশ্যাল পয়েন্ট অফ ভিউ বলছি। বিভিন্ন পলিটিক্যাল হিস্টোরিয়ানরা লিখেছেন এটা। আমার খুব মনে পড়ছে 2024 সালে ফিলিপ টাকারের একটা বই, বিখ্যাত বই এসছে, এবং সেই বইতে উনি লিখছেন, মানে দ্য ব্লাডি হ্যান্ড অফ সোলেইমানিতে, এবং তিনি বলছেন যে এই লিমিটেড হট ওয়ার যেখানে যেখানে হচ্ছে, সেখানে কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখুন একটা বিবাদ হচ্ছে, এটার কিন্তু একটা ডিরেক্ট আইডিওলজিক্যাল কনফ্রন্টেশনও চলছে, যেটা আমি এই আগের প্রোগ্রামেই কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের থিওরি যারা পড়েছে স্যামুয়েল হ্যান্টিংটনের বই, তারা জানবেন যে এটা অবশ্যম্ভাবী ছিল। আপনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুধুমাত্র কিন্তু আজকের দিনে বাইল্যাটারাল যুদ্ধ নয়, এবং আপনি রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে, এবং ইউক্রেন নিয়ে বিভিন্ন দেশ, বিশেষত আমেরিকা যে ধরনের পজিশনিং নিয়েছে, আজকের ইসরায়েল ভার্সেস ইরান এবং গাজাকে কেন্দ্র করে, এবং যে বৃহত্তর একটা শক্তি গোষ্ঠীর উদ্ভব হচ্ছে, সেখানে কিন্তু একটা আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন চলছে। আপনি যদি খোমেনির কে নিয়ে যে ওয়েস্টার্ন অথর্সরা যে বই লিখেছেন, সেখানে খোমেনি কিন্তু অলওয়েজ, এবং আপনি যদি সাদি হামিদ বিখ্যাত খোমেনি খুব লিবারাল ডেমোক্র্যাট
সেকুলার, তাহলে খোমেনিকে কেন মানে আমি বোঝার চেষ্টা করছি যে ভারতবর্ষের যারা লিবারাল ডেমোক্র্যাট বলে পরিচিত বা বামপন্থী বলে পরিচিত তারা খোমেনিকে কেন এত বেশি করে সাপোর্ট করছে বা ইরানকে কেন সাপোর্ট করছে, মানে আমি থট প্রসেসটা জানার চেষ্টা করছি। দেখুন, আমি তো অনেক ক্ষেত্রে এটাকে বলি এটা আইডিওলজিক্যাল অ্যাস্থেটিক, মানে এই বাবেলের মধ্যে থাকা, মানে ধরুন একটা পস কফি শপে একটা যদি ইরানকে একটা খোমেনিকে নিয়ে যদি বা অসীম মুনিরকে নিয়ে যদি গল্প না করা যায় বা জেএনইউতে আমাদের কত ভালো বিপ্লব ছিল সেটা নিয়ে যদি না বলা যায় তাহলে আর কি হলো। কিন্তু আমি বলছি যেটা সিরিয়াস কনসার্ন আপনাকে আমি বলছি যে এই মুহূর্তে এই আইডিওলজিক্যাল রিপোজিশনিং চলছে যুদ্ধের মধ্যে দিয়ে। এই আইডিওলজিক্যাল রিপোজিশনিং এ কে জিতবে, মতাদর্শগতভাবে মানে স্ট্যান্ড চেঞ্জ করাটা কিভাবে বলছেন আপনি? মতাদর্শগতভাবে আমি যুদ্ধের নিরিখে বলছি। আপনি দেখুন, খোমেনির অলওয়েজ ওয়েট ড্রিম ছিল যে সারা বিশ্বকে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের নিরিখেই ভাবা, এবং স্যামুয়েল হান্টিংটন এটা নিশ্চিতভাবে, যেটাকে এডওয়ার্ড সাইদের মতো প্যালেস্টিনিয়ান স্কলাররা সেটাকে লিভিং উইথ ইসলাম নামক বইতে তারা লিখে গেছে, ওরিয়েন্টালিজমে লিখে গেছে, কিন্তু সে কখনোই এটা স্বীকার করেনি যে উইদিন ইসলামিক সিভিলাইজেশনস তার মধ্যে অনেক ধরনের ফ্র্যাগমেন্টেশনস রয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের মধ্যে যে স্ট্রং ইসলামিক কান্ট্রিজ রয়েছে যাদেরকে ইসলামের ধারক এবং বাহক বলা হয়, তারা আজ ইরানের পাশে দাঁড়ায়নি। তাদের ইসলাম নিয়ে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে। সৌদি আরবও একটু গা বাঁচিয়ে যেন আপনি দেখুন জর্ডানের ক্ষেত্রে আমরা দেখেছি জর্ডন মিসাইলকে যেগুলো ইরান থেকে আসছে কিছু কিছু মিসাইল তো জর্ডনও নামিয়ে ফেলছে একদম। এবং সেক্ষেত্রে আপনি বলুন আপনার এই যে আরবের যে আপনি বলছেন যে মুসলিম ব্রাদারহুড বা ইসলামিক ব্রাদারহুডের থেকেও এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ন্যাশনালিজমটা, মানে বিভিন্ন দেশ নিজের দেশের জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়ার জন্য প্যালেস্টাইন বা ইরানের ক্ষেত্রে করছে। ন্যাশনালিজম আমি বলি ইটস অ্যান এরা অফ ইসলামিক রিভাইভালিজম, এবং ইসলামিক রিভাইভালিজমের এরাতে ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসির ইমাজিনেশনের সাথে বা আইডিয়া অফ ডেমোক্রেসির সাথে বা আইডিয়া অফ লিবারাল ডেমোক্রেসির সাথে ইসলামিক ইমাজিনেশন অফ রাষ্ট্র কাঠামো এইটার একটা একেবারে স্ট্রং কনফ্রন্টেশন শুরু হয়ে গেছে। একদম। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, দীপাঞ্জন চক্রবর্তী এতক্ষণ আপনি শুনছিলেন এই বিষয়গুলো, এক হচ্ছে এই মানে ইসরায়েলিরা মারা গেলে, ইসরায়েলের বাচ্চা মারা গেলে উল্লাস, বা ইসরায়েলের বাচ্চা মারা গেলে একদম হিরণ্ময় নীরবতা, আর প্যালেস্টাইনের বাচ্চা মারা গেলে তার জন্য প্রতিবাদের মিছিল। এটা চলতে পারে না, এই ডাবল স্ট্যান্ডার্ডস বলে এটাকে। আর দুই হচ্ছে এই মুহূর্তে মানে কি মনে হচ্ছে আসিফ মুনির ট্রাম্পের সাথে বৈঠক করছে, ইরান আমাদের বন্ধু, তেল নিচ্ছি আমরা ইরানের থেকে, আবার পলিটিক্যালি আমাদেরকে প্রচুর সাহায্য করেছে ইসরায়েল, আমাদের অবস্থানটা কি যদি একটু ভেঙে বলেন আজকে এই শনিবার? যে তোমার প্রশ্নটা ছিল ওটারই উত্তর দিচ্ছি না, কারণ ওই যারা নিকারাগুয়ায় বৃষ্টি হলে খাতা টাতা খুলতো তাদের খাতাও বিক্রি হয়ে গেছে, সুতরাং ওদের নিয়ে আমি চিন্তিত নই। আমি জেএনইউতে, তুমি জানো আমি জেএনইউতে ছিলাম, মানে চাকরি করেছি, জেএনইউ ভিত্তির উপদেষ্টা ছিলাম। 2004-এ যখন ইরাকে যুদ্ধ হয়েছিল জর্জ বুশের আমলে, আমি দেখেছিলাম, নিজে গুনেও ছিলাম, 18 জন বামপন্থী তারা হাতে ওই মোমবাতি নিয়ে 18 জন গুনে, জর্জ বুশ, নিপাত জাক, জর্জ বুশ, মোদি ছাড়াও সব বলেছে 18 জন, আমরা প্রচুর হেসেছিলাম। তো এরা ওই করবে, এখন 18 থেকে হয়তো 12-14-তে নেমে গেছে, আমি ওটাতে গুরুত্ব দিচ্ছি না। দ্বিতীয়, তোমার একটা প্রশ্ন আমি একটা উত্তর দেই বলি যে ভারতের কাছে একটা ডিসিশন ভারতকে নিতে হবে। ভারতের একমাত্র স্টেবল ফ্রেন্ড, বন্ধু, সেটা কিন্তু রাশিয়া, অল ওয়েদার ফ্রেন্ড। তুমি আমেরিকাকে বিশ্বাস করাই যায় না, পৃথিবীতে কেউ করে বলে আমার মনে হয় না। এবং আমেরিকা দুর্ভাগ্যক্রমে অত্যন্ত ডিস্টেবল, অথচ 100% শেয়ানা ব্যবসায়ী রয়েছে প্রধান রাষ্ট্রপ্রধান হিসাবে ডোনাল্ড ট্রাম্প। সকালে কি বলেন, বিকালে পুরো কথা পাল্টে যায়। ওই বাংলায় কি সব মিত্রটিত্র একজন আছেন না, তো এইরকম আছে, কত রাত্রেবেলা মর্তকে একটা অন্যরকম কথা বলে, যাকে ওগুলো গুরুত্ব দেয় না। কিন্তু বিপদটা হচ্ছে সে একটা মেসেজ কিন্তু দিচ্ছে আসিম মুনিরকে লাঞ্চে ডেকে। আবার ইরান আমাদের ব্যবসায়িক মিত্র হলেও অত্যন্ত মৌলবাদী রাষ্ট্র, আর মৌলবাদী জিহাদিরা কিন্তু যখন নিজেদের জায়গাটায় আছে, জিহাদের জায়গাটায় আছে, তখন পৃথিবীর কোনো কিছু করে পরোয়া করে। এটা ভারতকে মাথায় রাখতে হবে। চীন তো সবসময় পেন্ডুলাম, বিশ্বাস করার জায়গা নেই, কিন্তু এই জিনিসটা যেরকম ভাবে এগোচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যদি যুদ্ধের আগের কথা বলবে, আমি ইসরায়েলের সাপোর্টার ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি না ইসরায়েল আর না ইরান কারোর সাপোর্টার নই।
যুদ্ধটা বন্ধ করতে হবে। কারণ আমি যেটা আশঙ্কা দেখছি, এই যুদ্ধটাই করোনা ভাইরাসের মতো চীন থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। কারণ রিসেন্টলি আমি একটা রিপোর্ট করেছি, মোসাদেরই একজন প্রাক্তন ডাইরেক্টরের একটা বই রয়েছে আমার কাছে, এনসাইক্লোপিডিয়া অফ টেরোরিজম অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স, জে ঠাকরে। উনি এটা কিন্তু প্রেডিক্ট করেছেন 8 বছর আগে, যে জিহাদিরা তলায় তলায় কাজ শুরু করেছে ইভেন সাদ্দাম হোসেনের পরে, সাদ্দাম হোসেনের পতনের পরে, যে জিহাদিরা নতুন একটা প্ল্যাটফর্মের চেষ্টা করছে সবার আগে শিয়া সুন্নির বিভেদটাকে কমাতে, যাতে আবার যখন এই ডাকটা আসবে যে ইসলাম খাতরে পেয়া, ইসলাম ইজ ইন ডেঞ্জার, তখনই শিয়া সুন্নির বিভেদ ভুলে তারা একত্রিত হবে, যেটা আমরা দেখছি এক্ষুনি। হিজবুল্লাহ তারা শিয়া, ইরান তাদের জন্মদাতা, আবার হিজবুল্লাহর সব থেকে বড় শত্রু হামাস, সে সুন্নি, তাকেও ইসরায়েল সাপোর্ট দিচ্ছে। তো একটার পর একটা রাষ্ট্র কিন্তু এই শিয়া সুন্নির ভেদাভেদটাকে ভুলে যাচ্ছে, যেটা কিন্তু এন্ড অফ দ্য ডে যারা এই খিলাফত শাসনের বিরুদ্ধে রয়েছে, যারা জিহাদের বিরুদ্ধে রয়েছে, তাদের জন্য কিন্তু একটা বড় রেড অ্যালার্ট, বিশেষ করে ভারত। ঠিক, কারণ সারা পৃথিবীর জিহাদিরা জানে যে ভারত পৃথিবীর আগামী বিশ্বগুরু, এবং ভারতের এই 70, 80, 90 কোটি হিন্দু, 100 কোটি হিন্দু, এটা জিহাদকে থামিয়ে দেওয়া, জিহাদকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আমরা একজন প্রধানমন্ত্রী পেয়েছি, অনেক বামপন্থীরা লাফালাফি করেছিল, আমরা দেখিয়েছি পাকিস্তানের 9টা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছি। আমরা আলোচনা করছি শিশু মৃত্যু, সিভিলিয়ানের মৃত্যু। এই বামপন্থীরা একটা উদাহরণ দেখাতে পারবে যে পাকিস্তানে যে এতগুলো ঘাঁটি আমরা ধ্বংস করেছি, কোথাও কোনো কবি, গায়ক, ক্রিকেটার, এমনকি বিরিয়ানি বিক্রেতা কেউ মারা গেছে? কেউ বলেছে সিভিলিয়ান মারা গেছে? এই প্রশ্নটা কেউ তুলতে পারেনি। এবং যখন প্রয়োজন হয়েছে আমাদের প্রধানমন্ত্রী, উনি কিন্তু নিয়ন্ত্রণ দেখিয়েছেন, এবং নিয়ন্ত্রণটা শক্তিশালীরাই দেখায়। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকায় যে রাষ্ট্রপতি রয়েছেন, উনি কমপ্লিটলি একটা ডিসব্যালেন্স মানুষ, এবং কোনো স্টেবিলিটি নেই, না হলে কথায় কথায় এরকম মাসেল ফ্লেক্স করে না। সুতরাং ভারতকে এখন আমাদের এগিয়ে আসতে হবে, রাশিয়ার সঙ্গে ভারত রাশিয়া মিলে এই পরিস্থিতিকে সামলাতে হবে, না হলে অর্থনৈতিক প্রেসার পড়বে, জিহাদের প্রেসার পড়বে। কিন্তু তারপরেও আমি বলছি দর্শকদেরকে, আমাদের কাকে সমর্থন করতে হবে বা কার পক্ষ নিতে হবে? তিতাস যশ, ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করতে পারে, তাদের অদূর ভবিষ্যতে তৈরি হবে এমন নিউক্লিয়ার বোমের আতঙ্ক থেকে, তাহলে ভারত কেন পাকিস্তানকে আক্রমণ করতে পারবে না? পাকিস্তান তো নিউক্লিয়ার বোম রয়েছে, এবং তারা মাঝে মধ্যেই নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে, আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেছে। তা এটা নিয়ে আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর কেন সমস্যা হবে? না, সে কার কি সমস্যা, কে কি ভাবলো, সে তো বহু বছর ধরে আমাদেরকে, কিন্তু পেছন থেকে যদি কাঠি করে তাহলে তো মুশকিল। ভারতবর্ষকে কাঠি করার লোক অনেকে চলে এসেছে। ভারতবর্ষকে তো স্বাধীনতার সময় থেকে কাঠি করা হয়েছে, এবং যারা করেছে আজকে তারা নিজেরা সেই একই দরজায় দাঁড়িয়ে আছে, যে কোনো দিন তাদের দেশে ওরকম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভেঙে দুভাগ হয়ে যাবে। দেখো, একটা জিনিস বুঝতে হবে, সৌদি আরব তারা কিন্তু এক সময় সৌদি আরবের যে একটা ইসলামিক নেশন হিসেবে যে পরিচিতি ছিল, সেই পরিচিতিটা ছেড়ে তারা বেরোতে চাইছে, এবং তারা সেখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক বানাচ্ছে, যেটা প্যারিসের থেকে, শহরের থেকে 3 গুণ বড়। তারা আরও অনেক কিছু করছে ওখানে সেখানে। এবার তুরস্ক এবং ইরান, এই দুটো রাষ্ট্র চাইছে যে আমরা ভবিষ্যতে এই ইসলামিক রাষ্ট্রের জোটের আমরা হব দাদা, এবং আমরা এইখানে যে পেট্রোলের বিজনেস বলো বা অন্য যে কোনো কিছু, সমস্তটা আমরা কন্ট্রোল করব। এবং সেই জায়গা থেকেই তুরস্ক চলে আসছে পাকিস্তানকে সাপোর্ট দিতে, বা ইরান চলে যাচ্ছে হিজবুল্লাহকে সাপোর্ট দিতে। এই হচ্ছে কারণে যে সৌদি আরবের জায়গাটায় কে নেবে। এবার এই কারণেই ঠিক সৌদি আরব বা দুবাই, যারা কিন্তু এই ইসলামিক পরিচিতিটা ছেড়ে এখন তাদের কিন্তু পরিচিতি হচ্ছে একটা উন্নত বিশ্বের। আজকে তুমি দেখো সৌদি প্রিমিয়ার লিগ, সেখানে রোনাল্ডো, নেইমার, বড় বড় প্লেয়াররা তারা খেলতে যাচ্ছে, তারা সেইভাবে নিজেদের পাল্টাচ্ছে। দুবাই ইতিমধ্যেই পাল্টে গেছে। জর্ডান, তারা কোনোদিনই কিন্তু এই কট্টর ইসলামিক ইয়েতে ছিল না। এবার ইরান কি করতে চাইছে, বা ইরান বা তুরস্কের মতো স্টেটগুলো, এরা কিন্তু এই জঙ্গিদের সমর্থন দিয়ে এই সমস্ত দেশে এই জঙ্গিবাদটাকে প্রশ্রয় দিয়ে একটা ইসলামিক রেজিম তৈরি করতে চাইছে এই পুরো অঞ্চলটা জুড়ে, যাতে তারা এবার এইখানে আজকে দেখো, পাকিস্তানকে যতই ডোনাল্ড ট্রাম্প নিয়ে গিয়ে মধ্যাহ্নভোজন করান, এর আগে দেখা গেল পাকিস্তান
প্রায় 15-20 বছর ধরে আমেরিকার কাছ থেকে কোটি কোটি ডলার নিয়ে গেল লাদেনকে খুঁজতে সহায়তা করার জন্য, এবং তারপরে দেখা গেল যে ওই 15-20 বছর ধরে লাদেন পাকিস্তানেই বসেছিল। না, কিন্তু এটাও তো অনেকে বলছে যে দুটো পার্টে পাকিস্তান মানে ডাবল এজেন্টের মতন খেলে, আমেরিকা থেকেও টাকা নিচ্ছে আবার টেররিস্টদের থেকেও টাকা নিচ্ছে। এটাও হতে পারে যে ইরানকেও বলছে যে আমি তোমার সাথে আছি, আবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে অ্যাকচুয়ালি আসিফ মুনির হয়তো হেল্প করার জন্য গেছে। না না, পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সময় নেই। ঠিক দেখো, আমি দীর্ঘদিন আমার কাজের সূত্রে বাইরে থেকেছি, পাকিস্তানকে কেউই কোনো মানে সাধারণ ক্ষেত্রেও কেউ বিশ্বাস করে না। কিন্তু লাভবান তো পাকিস্তান হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে। লাভবান এটা কিসের লাভ? তোমার দেশের আজকে তোমার সব থেকে বড় যে এয়ারবেস ছিল নূর খান এয়ারবেস, সেটা নাকি এখন আমেরিকান সোলজাররা কন্ট্রোল করছে। তাহলে তোমার লাভটা কোথায়? আজকে আমি তো আমার আজকে যদি আমেরিকা এসে আমাকে বলে যে তোমার শ্রীনগর ঘাঁটিতে আমি আমার প্লেনগুলো রাখবো এবং ওখান থেকে আমি ইরানে উড়ে গিয়ে আমি বোমা ফেলবো, কিন্তু শ্রীনগর এয়ারফিল্ডটা আমি কন্ট্রোল করবো, আমরা হতে দেবো? মানে যেটা বাংলাদেশে মোহাম্মদ ইউনূস বকলমে করছে, চট্টগ্রাম হোক বা সেন্ট মার্টিনস হোক। কর্নেল চৌধুরী, একদম লাস্ট 1 মিনিট সময়, প্লিজ বলুন। এটা দেখতে হবে সময়, যেটা সবাই যেরকম ভাবে বললো, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যেটা যিনি আপনার আইআর যিনি ভদ্রলোক আছেন, আমরা অনেক নতুন সমীকরণ দেখবো। চাইনিজ শিপ, অলরেডি দুটো চাইনিজ শিপ যারা সার্ভেইলেন্স বলছেন যে একটা নতুন সমীকরণ সারা বিশ্ব জুড়ে হচ্ছে। মানে আমরা এমন এক প্রজন্ম যারা মহামারী দেখলো, যারা ভ্যাকসিনেশন দেখলো, যারা কোভিড দেখলো, যারা ওয়ার্ল্ড ওয়ারের মতন পরিস্থিতি দেখলো, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ দেখলো, এখন একটা গ্লোবাল চেঞ্জও আমরা দেখতে চলেছি। গ্লোবাল চেঞ্জ দেখতে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র সব জায়গায় তার যা ছায়া, সেটা বাংলাদেশ হোক পাকিস্তান, এই দুটো তার অরফ্যান চাইল্ড, অনাথ দুটো বাচ্চা আমি বলি, একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ, তারা বারবার বাবা হারিয়ে ফেলে, দৌড়ে যেতে হয় আমেরিকার কাছে। খারাপ কথা বললাম, তবুও সত্যি। তো এই সমীকরণগুলো হবে। চায়না ঘোরাঘুরি করছে পার্সিয়ান গালফে, দুটো সার্ভেলেন্স জাহাজ অলরেডি যাচ্ছে, ঘুরছে ওখানে। আপনি বলছেন চায়না অলরেডি ঢুকে পড়েছে এর মধ্যে? চায়না পার্সিয়ান গালফে তার দুটো জাহাজ 815 and 855, এই দুটো সার্ভেলেন্স জাহাজ অলরেডি পার্সিয়ান গালফে আছে। এদিকে বুশেশার যেখানে আরেকটা রিয়েক্টর, যেটা পুরোটাই রাশিয়া ইরানে চালায়, সেখানে রাশিয়া বলেছে, ইসরায়েলকে রিকোয়েস্ট করেছে যাতে ওখানে বম্বিং না করে, কারণ ওখানে অনেক রাশিয়ান নাগরিক আছে। তারা যদিও বলছে সেফ থাকবে, তবু একটা ইসরায়েলকে বলেছে যে ওখানে। তো এইভাবে যে সমীকরণ, একদিকে বলছেন যে এই যুদ্ধ বন্ধ করো, কালকে জেনেভাতে অনেক যারা G7 ছিল, ফ্রান্স, জার্মানি, তাদের সঙ্গে হয়তো ইরান বসবে। মার্কিন যুক্তরাষ্ট্র কোন দিকে যায় দেখতে হবে। সো আমাদের সমীকরণ এবং সময় দুটোকে নিয়ে চলতে হবে। ভারতের জায়গা থাকবে একদম। আমি লাস্ট আপনাকে 30 সেকেন্ডসের এইটাই জানার জন্য আমি বলছি যে আমাদের সাথে ইসরায়েলের কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে, মানে অন্তত পাবলিক সেন্টিমেন্ট রয়েছে। ইসরায়েলকে আমরা আপসেট করে দেবো না তো এর ক্ষেত্রে? না, ইসরায়েলের সাথে আজ নয়, বহুদিনের বন্ধুত্ব। তৎকালীন ভারত সরকার ভোট ব্যাংকের স্বার্থে সেটাকে সাপ্রেস করেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে ভারতের যে ডিফেন্সের আজকে মজবুত ভিত্তিটা, এটা কিন্তু একদিনে হয়নি। ইসরায়েলের থেকে তারা তৎকালীন শাসক দল গোপনে অস্ত্রের সাহায্য নিত, প্রকাশ্যে না মানতে চাইতো না, এখন যেটা প্রকাশ্যে এসে গেছে। অর্থাৎ আমি আবারও বলছি, ন্যাচারাল ফ্রেন্ডশিপ অ্যান্ড ওয়ার ফ্রেন্ডশিপ, ইকোনমিক ফ্রেন্ডশিপের একটা সুদৃঢ় বন্ধন ইসরায়েলের সাথে আছে, যেটা আমাদের রাশিয়ার সাথে বা তৎকালীন সোভিয়েতের সাথে ছিল। ফলে মাথায় রাখতে হবে, প্রায়োরিটির ভিত্তিতে কিন্তু ইরান বিশ্বাসযোগ্য নয়, বিকজ পলিটিক্যালি যারা স্টেবল নয়, অর্থাৎ যারা ডেমোক্রেসি নয়, তাদের সাথে একটা ডেমোক্রেটিক কান্ট্রি কোনোদিনও ন্যাচারাল ফ্রেন্ডশিপ গড়ে উঠতে পারে না। এটা শাশ্বত সত্য জেনে রাখো। ফলে ইরানে কি ডেমোক্রেসি আছে? নেই তো, তাই তাদের সাথে সেকুলারিজম আছে? নেই। তাহলে বুদ্ধিজীবীরা কেন ওদের পাশে? আমি জানি না। সেই প্রশ্নটা দিয়ে আমি আপাতত আজকে আমি একদম আপনার যখনই কোনো দেশে ডেমোক্রেসি আছে কি নেই এটা নিয়ে প্রশ্ন জাগবে, আপনি খেয়াল করবেন যে বামেরা সেই দেশটাকে সমর্থন দিচ্ছে না দিচ্ছে, আমি তাহলে জানবেন যে সেখানে ডেমোক্রেসি। একদম, আমি ঠিক সেই নোটে আমি আপাতত আজকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বড় খবর, বারাসাত বামন মোড় এলাকায় শিশুদের ডায়াপার কারখানায় বিধ্বংসী আগুন। যে ছবি দেখতে পাচ্ছেন, বারাসাতে বিধ্বংসী আগুন। কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার গোডাউনে আগুন, সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। গোডাউনে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে জানা গেছে
7টার পরে আগুন লাগে, কিন্তু দমকল পৌঁছাতে দেরি করে, কারণে যথেষ্ট ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যে। ভেতরে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না, পুরো এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে এই আগুন বড় হচ্ছে, বড় খবর এই মুহূর্তে বারাসাত থেকে বড় খবর আসছে। বারাসাতে বামন মোড় এলাকায় শিশুদের ডায়াপার কারখানায় বিধ্বংসী আগুন। কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন, গোটা আকাশটি লাল হয়ে গেছে এই মুহূর্তে, গোটা আকাশ লাল হয়ে গেছে, ধোঁয়া রয়েছে এবং তার পাশাপাশি আগুনের শিখাও কিন্তু রয়েছে, অর্থাৎ লেলিহান শিখা রয়েছে। আগুন এখনো কন্ট্রোলে আনা যায়নি। আমরা চেষ্টা করব দমকল মন্ত্রীর সাথেও কথা বলার, কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা প্রথম ছবি দেখাচ্ছি, গোডাউনের বাইরে ছড়িয়ে পড়েছে আগুন, অর্থাৎ এলাকায় ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সে কারণে দমকল অবিলম্বে, এবং আমরা দেখতে পাচ্ছি হোর্ডিং, বড় বড় হোর্ডিং রয়েছে বাড়ির পেছনেও, বিভিন্ন জায়গাতে বহু গাছগাছালি রয়েছে, সেখান থেকেও আমরা যে পরিমাণ আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। এই ছবিটি কদম্বগাছি, অর্থাৎ বারাসতের ছবি, কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার ছবি। যদি আপনারা পীরগাছা এলাকা থেকে এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখেন, আপনাদের কাছে কি ইনফরমেশন আছে, ভিডিও থাকলে আমাদেরকে পাঠান। আমরা সরকারিভাবে দমকলের থেকে যে খবর পাচ্ছি, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 7টার পরে আগুন লাগে। এলাকার স্থানীয় মানুষজন সেটা দমকলকে জানান, এবং তারপর দমকল সঠিক সময় আসতে পারেনি বলে একটি ক্ষোভ দেখা গেছিল। 10টি ইঞ্জিন এই মুহূর্তে, 10টি ইঞ্জিন দমকলের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ছবি, প্রথম ছবি রিপাবলিক বাংলায়, ভয়ঙ্কর আগুনের ছবি, ভাঙচুর করা হয়েছে দমকলের ইঞ্জিনও। এই মুহূর্তে বড় খবর, দমকলের ইঞ্জিনও ভাঙচুর করা হয়েছে বলে যে খবর আমরা পাচ্ছি। বারাসাতের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই ডায়াপার তৈরি করা, অর্থাৎ বাচ্চাদের, শিশুদের ডায়াপার যে কারখানা ছিল, সেই কারখানাতেই আগুনটি লেগেছে। করা হয়েছে বলে এই মুহূর্তে অভিযোগ। দমকল কেন দেরিতে পৌঁছেছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ দমকল কেন দেরিতে পৌঁছেছে, তার জন্য ভয়ঙ্কর রকম একটি ক্ষোভ তৈরি হয়। যদিও দমকল কর্মচারী যারা রয়েছেন, রিপাবলিক বাংলার তরফ থেকে এটা আবেদন সাধারণ মানুষের কাছে, দমকল কর্মীদেরকে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মী যারা আগুন নিয়ন্ত্রণ করেন, তাদের দয়া করে কোনো রকম আক্রমণ করবেন না, তারাই এই আগুন নিয়ন্ত্রণটা করে। এবং এই মুহূর্তে যে খবর বা ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুটো ছবি এই মুহূর্তে, চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH